হামে আক্রান্ত শিশুদের মায়েদের পুষ্টিহীনতা এবং শিশুদের পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, পুষ্টির অভাবে শিশুরা হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এই সপ্তাহের মধ্যেই ইউনিসেফ থেকে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল দেশে আসছে বলে জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব আয়োজিত হাম ও ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে উঠে এলো দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জের চিত্র। সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্ত শিশুদের মায়েদের পুষ্টিহীনতা এবং শিশুদের পুষ্টির ঘাটতির কারণেই হাম মারাত্মক আকার ধারণ করছে। সেমিনারে চিকিৎসকদের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে বসে ফ্যাসিবাদের দোসররা স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাখালী ক্যান্সার হাসপাতাল এলাকায় দ্রুত পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে চিকিৎসকদের শীর্ষ সংগঠন ড্যাবের পক্ষ থেকে রোগ নির্ণয় ও চিকিৎসা সুবিধার্থে দ্রুত একটি ন্যাশনাল গাইডলাইন বা জাতীয় নির্দেশিকা সরকারের কাছে হস্তান্তরের কথা জানানো হয়। ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারের বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমলাতান্ত্রিক নির্ভরতা কমাতে হবে। একই সাথে স্বাস্থ্য খাতের যে কোনো বিপর্যয় এড়াতে যোগ্য ও আদর্শিক চিকিৎসকদের নেতৃত্বে আনার জোর দাবি জানান তারা। নাফিস সামিয়া, ঢাকা টুডে। রাজনৈতিক ও গঠনগত সংস্কারের চেয়ে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনের সরকার বেশি ব্যস্ত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকার গঠনের 3 মাস পূর্তিতে দলটির নেতারা বলছেন, দেশের শাসনকার্য পরিচালনায় সরকার এখনও কাঠামোগত পরিকল্পনা দেখাতে পারেনি। তবে নতুন দল হিসেবে সংসদে নিজেদের আরও পরিণত করার সুযোগ রয়েছে বলেও মনে করেন তারা। গত ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে 17 তারিখ শপথ নেয় বিএনপি সরকার। একই সাথে যাত্রা শুরু হয় নতুন সংসদের। এই সংসদে প্রথমবারের মতো 6টি আসন নিয়ে বিরোধী জোটে প্রতিনিধিত্ব করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনকি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম পালন করছেন বিরোধী দলীয় চিফ হুইপের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবিধান সংস্কার, জুলাই সনদ আর গণভোটের মতো নানা নাটকীয়তায় প্রথম অধিবেশন ছিল বেশ ঘটনাবহুল। তবে 3 মাস শেষে সরকারের কার্যক্রম নিয়ে বেশ অসন্তুষ্ট এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতে, দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে না। সরকারের বিভিন্ন কার্ড বা সামাজিক সুবিধা বিতরণ প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি প্রশ্ন তোলেন এসব প্রকল্পের অর্থায়নের উৎস ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। একই সাথে শাসনকার্যে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। নিজেদের মূল্যায়ন করতে গিয়ে অবশ্য পরিপক্কতার অভাবের কথা স্বীকার করেছেন আক্তার হোসেন। তিনি জানান, নতুন হিসেবে সংসদে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে তাদের। এদিকে গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজপথে যখন বিরোধী জোটের আন্দোলন চলছে, তখন এই রাজনৈতিক সংকট কাটিয়ে জনগণের কল্যাণে সরকারকে আরও গঠনমূলক হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। নাফিস সামিয়া, ঢাকা টুডে। দেশের বাজারে আরও একবার কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 4,374 টাকা কমিয়েছে। স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। গত শনিবার কার্যকর হওয়া এই নতুন দামেই আজ সোমবার কেনাবেচা হচ্ছে স্বর্ণ। বিয়ে বা উৎসবের এই মৌসুমে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। দেশের বাজারে অলংকারের মূল উপাদান স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ 4,374 টাকা পর্যন্ত কমানো হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হলো। এর আগে গত 15 মেও স্বর্ণের দাম ভরিতে 2,216 টাকা কমিয়েছিল বাজুস। তবে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের অস্থিরতায় স্বর্ণের বাজারে ঘন ঘন দাম পরিবর্তনের রেকর্ড তৈরি হচ্ছে। পরিসংখ্যান বলছে, চলতি 2026 বছরে এখন পর্যন্ত দেশের বাজারের রেকর্ড
65 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে 35 বার বেড়েছে এবং 30 বার কমেছে। আর এর আগে 2025 সালে মোট 93 বার দাম সমন্বয় করা হয়েছিল। ঘন ঘন এই দাম পরিবর্তনের ফলে বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও আজকের এই বড় পতনকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ ক্রেতারা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার সাথে বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কে লেগেছে নতুন হাওয়া। দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবার জুনের শেষ সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের বিশেষ আগ্রহে 2 দিনেরও বেশি সময় স্থায়ী হতে পারে এই সফর। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের রাজনৈতিক স্তরে যোগাযোগ নিবিড় হচ্ছে। মে মাসের শুরুতে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার আগে চীনের একাধিক প্রদেশ সফর করে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। চীনের রাষ্ট্রদূত ওয়াং ই জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে চীন সবসময় পাশে থাকবে। প্রধানমন্ত্রীর এই সফরে গুরুত্ব পাবে বড় অর্থনৈতিক এজেন্ডা। ঢাকার পক্ষ থেকে চীনা শিল্প হস্তান্তর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু, তিস্তা মহাপরিকল্পনা এবং মোংলা বন্দরের আধুনিকায়নের প্রস্তাব দেওয়া হবে। একই সাথে গুয়াংজু ও সাংহাইয়ের সাথে চট্টগ্রামে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়টিও টেবিলে থাকবে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যের বাইরেও রয়েছে ভূরাজনৈতিক হিসাব নিকাশ। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক 4 উদ্যোগ জিডিআই, জিএসআই, জিসিআই ও জিজিআইতে বাংলাদেশকে যুক্ত করতে বেশ সক্রিয় বেইজিং। বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের পর বর্তমান সরকারের উপরেও এ নিয়ে রয়েছে প্রচ্ছন্ন কূটনৈতিক চাপ। আলোচনায় আছে আঞ্চলিক অক্ষ তৈরির খেলাও। গত বছর বেইজিংয়ের পক্ষ থেকে ত্রিদেশীয় ফোরামের চাপ থাকলেও তাতে সায় দেয়নি ড ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরপর চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের মাধ্যমে চীন, পাকিস্তান, মিয়ানমার ও বাংলাদেশকে নিয়ে 4 দেশীয় ফোরামের প্রস্তাব আসে, যা এখন নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। ঢাকা অবশ্য তাড়াহুড়ো করতে নারাজ। সার্ককে পুনর্জীবিত করার পাশাপাশি যে কোনো নতুন জোটে যোগ দেওয়ার আগে বৈশ্বিক সমীকরণ মাথায় রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, যুদ্ধ কবলিত বিশ্ব বাস্তবতায় প্রধানমন্ত্রীর এই বেইজিং সফর কেবল দ্বিপক্ষীয় নয়, নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের আঞ্চলিক কূটনৈতিক অবস্থানও। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। ঢাকার বাতাস আজ কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQER এর তথ্য অনুযায়ী আজ সোমবার ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা এখন 15 নম্বরে। তবে ঢাকার সামগ্রিক বায়ুমান উন্নত হলেও পুরান ঢাকা সহ কিছু এলাকার বাতাস এখনও অস্বাস্থ্যকর। মে মাসের তপ্ত আবহাওয়ার মাঝে মেগাসিটি ঢাকার বাতাসে মিলছে কিছুটা স্বস্তি। সোমবার সকালের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান সূচক বা AQI স্কোর ছিল 82, যা পরিবেশগত মানদণ্ডের সহনীয় বাতাস হিসেবে বিবেচিত। বিশ্বজুড়ে দূষিত শহরের তালিকায় যেখানে ঢাকা প্রায় শীর্ষে থাকত, আজ তা নেমে এসেছে 15তম স্থানে। তবে ঢাকার গড় বাতাস সহনীয় হলেও কিছু কিছু সুনির্দিষ্ট এলাকায় দূষণের মাত্রা এখনও বেশ উদ্বেগজনক। IQER এর রিয়েল টাইম স্টেশন র্যাঙ্কিং বলছে, পুরো ঢাকার বেচারাম দেউরি এলাকার স্কোর আজ 181, যা সবার জন্য চরম অস্বাস্থ্যকর। এছাড়া বাড়িধারা, বাড্ডা, গুলশান ও পল্লবী এলাকার বাতাসও সংবেদনশীল মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা বলছেন, এই দূষণের মূল খলনায়ক PM2.5 নামের অতি ক্ষুদ্র ধূলিকণা। যানবাহন ও ইটের ভাটার ধোঁয়া এবং নির্মাণ কাজের অনিয়ন্ত্রিত ধুলো থেকে তৈরি এই কণা ফুসফুস ভেদ করে সরাসরি রক্তে মিশে যায়, যা ব্রঙ্কাইটিস ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 67 লাখ মানুষ অকালে প্রাণ হারায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ মন্ত্রণালয় থেকে নির্মাণস্থল নিয়মিত পানি ছিটানো, কালো ধোঁয়া ছড়ানো যানবাহন বন্ধ রাখা এবং বজ্র পোড়ানো বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। সাময়িক স্বস্তিকে স্থায়ী করতে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মনে করছেন পরিবেশবাদীরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।